আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের হচ্ছে হাইড্রোলিক্সের আরেকটা ফ্রি ক্লাস নিয়ে আজকে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। সো আজকে আমরা করব হাইড্রোলিক্সের দ্বিতীয় অধ্যায়। অলরেডি প্রথম অধ্যায় টোটালি কিন্তু আমরা ফ্রি ক্লাস দিয়েছি। সো আজকে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্ট বা পার্ট 1 আমরা নিয়ে আলোচনা করব আজকে। সো প্রথমত সবাই কুইকলি ক্লাসটাতে আগে জয়েন হও, দেন আমরা ক্লাসটা স্টার্ট করব। এবং অবশ্যই কে কেমন আসো নাই এই সব কিছু একটু আমাকে জানাও, হ্যাঁ? এবং সাথে সাথে কে কোন পলিটেকনিক থেকে আসো সেটা আমাকে জানাও, হ্যাঁ? সো আমি দ্বিতীয় অধ্যায় করাবো, হাইড্রোলিক্সের দ্বিতীয় অধ্যায়। সো দ্বিতীয় অধ্যায় আজকে হচ্ছে পার্ট 1, তার মানে আজকে হচ্ছে আমাদের জাস্ট ভাবছিলাম যে বেসিক দিব না। সো আমি আজকে ক্লাসটা অন্যান্য যে ক্লাসগুলো আছে এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম করে সাজাইছি। অন্যান্য ক্লাসগুলোতে আমি কি করছিলাম যে তোমাদের আগে বেসিক পার্টটা দিই, তারপরে মূলত একদম শেষ পার্টে এসে আমি ম্যাথ করাইতাম। বাট এইবার হবে কি, তোমাদের আমি বেসিক দিব, ঠিক আছে? এরপর একটা করে জিনিস ধরবো এবং একটা করে জিনিসটা আমি ব্যাখ্যা করব, তার মানে ওই জিনিসটার ব্যাখ্যা দিব, বেসিক শেখাবো, দেন তারপরে সাথে সাথে ওই টাইপের আমি ম্যাথ করাবো। ওকে, এরকমভাবে আমি মোটামুটি তোমাদের আজকে মেবি করাবো দুইটা টাইপ, হ্যাঁ। একটা হবে তোমাদের সরল ম্যানোমিটার অ্যান্ড আরেকটা হবে তোমাদের ডিফারেন্সিয়েশন ম্যানোমিটার। দেন তারপরে ক্লাসে আমি তোমাদের কি বলে এটা রে, ইনভার্টেড, ঠিক আছে, ইনভার্টেড ম্যানোমিটার অ্যান্ড আরেকটা থাকবে তোমাদের মাইক্রো ম্যানোমিটার। এই দুটার তার মানে ম্যাথ প্লাস ডিটেলস আমি তোমাদের আগামী ক্লাসে করাবো। ওকে, সো আর দেরি না করে আমরা তাহলে শুরু করি। সো দ্বিতীয়ত আছে যে আমাদের, কোথায় আমি দেখছি, দ্বিতীয়ত হচ্ছে যে এই চাপ পরিমাপক যন্ত্র আছে, এরই আবার প্রকারভেদ, ঠিক আছে? এর প্রকারভেদ আমরা দ্বিতীয় নম্বরে আলোচনা করব। দেন তৃতীয় নম্বরে আলোচনা করব আমরা বিভিন্ন কি বলছে টিউব সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? বিভিন্ন টিউব সম্পর্কে আলোচনা করব, প্লাস হিসাব করা শিখবো, ঠিক আছে? হিসাব করা শিখবো প্লাস ম্যাথ করব, ঠিক আছে? প্লাস ম্যাথ করব। সো এই কয়েকটা হচ্ছে আমাদের ধাপ। ওকে, সো আমাদের সবচেয়ে বেশি কিন্তু আমাদের সবচেয়ে বেশি আলোচনা হবে কোথায়? এইখানে। এখানে আমরা টিউব সম্পর্কে আলোচনা করব, প্লাস সাথে সাথে হিসাব শিখবো যে কিভাবে এখানে হিসাব করতে হয় ওই টিউবের ক্ষেত্রে, অ্যান্ড সাথে সাথে ওই টিউব সংক্রান্ত যে ম্যাথ আছে আমাদের বইয়ে সেগুলো আমরা সলভ করব। ওকে, সেগুলো আমরা সলভ করব। ওকে, সো তাহলে মোটামুটি তাও 12 মিনিট চলে গেল। সো আমি এটা মিশিয়ে দিই, সরি এটা মিশিয়ে দিব কেন রে, তোমাদের সরাসরি শুরু করে দিই। সো আমাদের প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে চাপ পরিমাপক যন্ত্র। চাপ পরিমাপক যন্ত্রটা কি? এক কথায় ভাই, যে যন্ত্রের সাহায্যে চাপ পরিমাপ করা হয় সেটাই হচ্ছে চাপ পরিমাপক যন্ত্র। এক কথায়, তাই না? সো এই এক কথায় মাথায় রাখবা, ঠিক আছে? তবে এইখানে জাস্ট একটা ব্যতিক্রম কি, যে এখানে আসলে চাপ আমার কিসে? প্রবাহীর। কিসে? প্রবাহীর। এখন প্রবাহী মানে কি কি আসে? তরল আসে, বায়বীয় আসে। এটা কিন্তু আমি প্রথম অধ্যায়ে তোমাদের পড়েছিলাম। প্রবাহী মানে এখানে কি দুইটা পদার্থ, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে বায়বীয়। বাট এখানে আমার আলোচনা হয় কোনটা? তরলটা, ঠিক আছে? সো চাপ পরিমাপক যন্ত্র কি, ঠিক আছে, ওইটাই। দেন এখানে প্রবাহীর বলা হয়েছে, ঠিক আছে? সো প্রবাহী আছে কয় ধরনের? দুইটা, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে বায়বীয়। সো চাপ পরিমাপক যন্ত্র আছে এবার দুই ধরনেরই, একটা তরলের ক্ষেত্রে, একটা হচ্ছে বায়বীয় পদার্থের ক্ষেত্রে। তরলের ক্ষেত্রে অ্যান্ড আরেকটা হচ্ছে বায়বীয় পদার্থের ক্ষেত্রে। সো তরল পদার্থের ক্ষেত্রে একটা আসে, প্রথমত চাপ পরিমাপক যন্ত্র আছে আমার দুই প্রকার, ঠিক আছে? বা দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। ওকে, এই লেখাটা একটু মাঝে লেগে পেলাম। একটা হচ্ছে তরল প্রবাহের জন্য, তরল প্রবাহীর জন্য, অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আমার বায়বীয় প্রবাহীর জন্য, বায়বীয় প্রবাহীর জন্য। সো এখানে আমাদের আলোচনার জন্য কোনটা নিয়ে? এই তরল প্রবাহের জন্য। ঠিক, সো এখন এই তরল প্রবাহের জন্য চাপ পরিমাপক যন্ত্র, এটাকে আবার আমার ভাগ করা যায়। সো সেই ভাগটা হচ্ছে কি আমাদের, এই ভাগটা হচ্ছে আবার দুই ধরনের। ওকে, সো আমরা কি এখানে এই তরল পদার্থের জন্য চাপ পরিমাপক যন্ত্র, সো আমরা এইটা একটুখানি লিখি, তরল পদার্থের জন্য চাপ পরিমাপক যন্ত্র। সো আমি এটাকে মূলত আসলে ছকের মাধ্যমে তোমাদের দেখাবো
যে চাপ পরিমাপক যন্ত্র কত প্রকার কি কি আছে, আসলে টোটালি আমরা জিনিসটা আসলে শিখবো, প্রকারভেদগুলো শিখবো আমরা ছকের মাধ্যমে। ওকে, সো আমি এখানে লিখে দিছি তরল পদার্থের জন্য চাপ পরিমাপক যন্ত্র। এটা কত প্রকার হয়ে থাকে? দুই প্রকার ভাই। হ্যাঁ, একটা হচ্ছে টিউব গেজ, একটা হচ্ছে টিউব গেজ, অ্যান্ড আর একটা হচ্ছে মূলত আমার মেকানিক্যাল গেজ। ঠিক আছে, মেকানিক্যাল গেজ। ওকে, সো তোমরা পাশে একটু শর্টে লিখে রাখতে পারো যে টিউব গেজ যেটা আছে সেটা হচ্ছে মূলত ছোটোখাটো যে স্ট্রাকচারগুলো আছে সেখানে মূলত আমার টিউব গেজ ব্যবহার করা হয়ে থাকে। আর মেকানিক্যাল গেজ যেটা আছে সেটা মূলত আমার বৃহৎ যে স্ট্রাকচারগুলো আছে সেখানে মূলত আমার মেকানিক্যাল গেজ ব্যবহার করা হয়ে থাকে পানি এর চাপ নির্ণয় করার জন্য বা তরল পদার্থের চাপ নির্ণয় করার জন্য। ঠিক আছে, সো পানি কিন্তু একটা জাস্ট তরল পদার্থ, তরল পদার্থ কিন্তু আরও অনেক আছে, যেমন তোমার পারদ হইতে পারে, তোমার তেল হইতে পারে, এগুলো কি আমাদের তরল পদার্থ। তো এইগুলোর চাপ নির্ণয় করার জন্য কিন্তু আমাদের এই যে টিউব গেজ অথবা মেকানিক্যাল গেজ ব্যবহার করা হয়ে থাকে। জাস্ট ডিফারেন্সটা কোথায়? টিউব গেজটা মূলত সাধারণত বা সচরাচর ছোট যে বিষয়গুলো আছে, যেমন এটা হইতে পারে তোমার পাইপ হইতে পারে। ঠিক আছে, পাইপের ভেতর মনে করো পানি যাচ্ছে, সো ওই পানির আসলে চাপ নির্ণয় করার জন্য যে যন্ত্রটা বা যে গেজটা ব্যবহার করা হবে চাপ পরিমাপক যন্ত্র, সেটা হবে তোমার টিউব গেজ। অ্যান্ড যদি এটা তোমার একটা বড় বাঁধ বা ড্যামের ক্ষেত্রে হয়ে থাকে তখন সেখানে মূলত মেকানিক্যাল গেজ চাপ পরিমাপক যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, কমেন্টগুলো একটু পরে দেখতেছি আমি, সমস্যা নেই। ওকে, সো এটা কি বললাম, এটা ছোট স্ট্রাকচারের ক্ষেত্রে, হ্যাঁ ছোট স্ট্রাকচার এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এটা মূলত বৃহৎ স্ট্রাকচারে মূলত এটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। ওকে, ছোট স্ট্রাকচারে, এটা হচ্ছে মূলত বৃহৎ স্ট্রাকচারে। তো এখন এই দুইটার মাঝে আরও একটু ডিফারেন্স আছে বা পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে কি, এখানে টিউব গেজে যখন আমি চাপ পরিমাপ করব এটা মূলত আমার করা হয় হাইট অফ ওয়াটারে। তার মানে এখানে আমি চাপ পরিমাপ করব মূলত আমার পানির উচ্চতার মাধ্যমে, পানির বা তরলের উচ্চতার মাধ্যমে এখানে আমি চাপ পরিমাপ করব। আর এইখানে চাপ পরিমাপ করি আমি কিভাবে? ওই যে তোমার কেজি পার বর্গ সেন্টিমিটার বলো বা ওই যে এককগুলো আছে না, ওই এককগুলোর সাহায্যে। ওকে, তার মানে এইখানে আমার চাপ পরিমাপ করা হয় তোমার হাইট অফ ওয়াটারে। ঠিক আছে, চাপ পরিমাপ হয় মূলত আমার হাইট অফ ওয়াটার এ। আর এখানে চাপ পরিমাপ হয় কিসের সাহায্যে? এই যে কেজি পার বর্গমিটার। ঠিক আছে, বা তোমার কেজি পার বর্গমিটার, বর্গমিটার না ঘনমিটার, চাপ পি ইকুয়াল এফ বাই এ, হ্যাঁ বর্গমিটার। দেন এরপর আসলো গ্রাম পার মনে করো বর্গ সেন্টিমিটার, ইত্যাদি এককে, হ্যাঁ ইত্যাদি একক এ। আমি আসলে কি বলে এটা, প্রকারভেদের জায়গায় এসে তোমার মনে করো নোটও লিখে দিলাম সাথে সাথে। ওকে, সো এখন এরপরে আমরা এই দুইটার একটু প্রকারভেদগুলো একটু আলোচনা করি। সো টিউব গেজের ক্ষেত্রে তোমার টিউব গেজ আছে কয় প্রকার? টিউব গেজ আছে আবার দুই প্রকার। হ্যাঁ, টিউব গেজকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার কি বলে, কি রে, একটা হচ্ছে পিজোমিটার টিউব, পিজোমিটার টিউব। ঠিক আছে, পিজোমিটার টিউব। অ্যান্ড আরেকটা হচ্ছে তোমার কি আছে, ম্যানোমিটার, ম্যানোমিটার। ওকে, ম্যানোমিটার টিউব। সো এই ম্যানোমিটার টিউবকে আবার চার ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে মূলত সরল ম্যানোমিটার, সরল ম্যানোমিটার। দেন এরপরে আছে আমাদের দ্বিতীয়ত হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। তৃতীয়ত হচ্ছে মূলত আমার ইনভার্টেড, ঠিক আছে, ইনভার্টেড ম্যানোমিটার। দেন চতুর্থ আসছে আমাদের মাইক্রো ম্যানোমিটার, মাইক্রো ম্যানোমিটার। আর যদি কারো একটু বুঝতে অসুবিধা হয় তোমার পাশে তোমাদের বইটা নিয়ে রাখতে পারো। ঠিক আছে, বইটা নিয়ে একটু মিলাইতে পারো। হ্যাঁ, আমাদের ফাইজলামো না। আচ্ছা, মেকানিক্যাল এটা আবার আছে আমাদের
তিন ধরনের, মেকানিক্যালটা আছে আবার আমাদের তিন ধরনের। একটা হচ্ছে বার্ডন টিউব প্রেসার গেজ, একটা হচ্ছে কি আমাদের বার্ডন টিউব প্রেসার গেজ, বার্ডন টিউব প্রেসার গেজ। এরপরে আছে আমাদের ডায়াফ্রাম প্রেসার গেজ, ডায়াফ্রাম প্রেসার গেজ। তৃতীয়ত যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডেড ওয়েট প্রেসার গেজ। আচ্ছা, কি বলছো রে? কি করলে ক্লাস বোরিং লাগবে না ভাইয়া? একটা ভয় আনো তোমার মাঝে, ঠিক আছে তানহা আপু, যে এই যে ক্লাসগুলো যদি না করো, ঠিক আছে, তাহলে তোমাকে বিয়ে দিয়ে দিবে, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখো, যে মনে করো আজকে যে ক্লাসটা আছে এই ক্লাসটা তুমি মিস করলে তোমার বিয়ে দিয়ে দিবে আজকে আব্বু আম্মু। তার মানে আজকের ক্লাসটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি তুমি মিস করো তার মানে তোমার বিয়ে। ওকে, এখন তুমি যদি চাও যে না আমার বিয়ে হোক, তো ক্লাস করা বাদ দাও, ঠিক আছে, এ বসে পড়ো, কোনো ক্লাস কর দেখো না, আজকে থেকে শুরু করে কোনো ক্লাস আর করবা না। ওকে, আজকে থেকে শুরু করে আর কোনো ক্লাস করবা না, জাস্ট রিল্যাক্সে থাকো। আর যদি চাও যে না হলে তো চলবে না, তাহলে ক্লাসটা করো, ভালো হবে। হ্যাঁ, ওকে, সো আমরা এটা বাদ দিই এখন। সো তাহলে এখন আমরা কি করব, এই যে টিউব গেজ সম্পর্কে তো আমি বললাম যে এরকম একটু মাথায় রাখবা। দেন এরপর আমরা পিজোমিটার টিউব, দেন তারপরে ম্যানোমিটার নিয়ে আলোচনা করব। তো আমরা এখন সরাসরি আমাদের লাস্ট স্টেপ এইখানে চলে আসবো, এবং এইটাতে মূলত আমাদের এইটা পার্ট যাবে প্লাস পরবর্তী পার্টটা যাবে, দুইটা পার্টি আমাদের চলে যাবে। ওকে, তো তাহলে একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখো। আচ্ছা, অ্যান্ড দেন একটা মেইন বিষয় যেটা তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি, যে এই অধ্যায়ে আসলে চায়টা কি তোমাদের, ঠিক আছে, এই অধ্যায়ে আসলে তোমাদের কোশ্চেনটা আসলে কি হয়, ঠিক আছে, কোশ্চেনটা কি হয়ে থাকে। কোশ্চেনটা মূলত তোমার এইটা হয়ে থাকে যে মূলত পাইপের ভিতর দিয়ে যে প্রবাহী যাচ্ছে তা কি পরিমাণ চাপে যাচ্ছে তা নির্ণয় করো। কি বলছে? পাইপের ভিতর দিয়ে প্রবাহিত প্রবাহীর চাপের পরিমাণ নির্ণয় করো, চাপের পরিমাণ নির্ণয় করো। এইটা হচ্ছে তোমাদের এখানে কোশ্চেন। ওকে, এটা হচ্ছে এখানে তোমাদের কোশ্চেন। সো এটা হচ্ছে আমাদের কোশ্চেন, তেমনি এখানে টোটালি কমন কোশ্চেন হচ্ছে এটা, প্রত্যেকটা ম্যাথেই তুমি এই কোশ্চেনটা পাবা, প্রত্যেকটা ম্যাথেই। ওকে, তাহলে এখন আমি যে বিষয়টা বললাম, যে আমরা প্রথমত যেটা দেখব যে পিজোমিটার টিউব সম্পর্কে একটু আলোচনা করব। পিজোমিটার, পিজো টি লিখছি রে, পিজোমিটার টিউব, পিজোমিটার টিউব। সো পিজোমিটার টিউবটা হচ্ছে কি, এই যে এখানে আমি যেগুলো বললাম সবগুলো কিন্তু আমার চাপ পরিমাপক যন্ত্র, তার মানে পাইপ বা ছোটোখাটো যে স্ট্রাকচারগুলো আছে এইগুলোর চাপ পরিমাপক যন্ত্র এগুলো, পিজোমিটার টিউব, সল্ট ম্যানোমিটার, মাইক্রো, তারপরে তোমার ডিফারেন্সিয়েশন, ইনভার্টেড, এগুলো সব কি আমার পাইপের মনে করো চাপ পরিমাপক যন্ত্র। হ্যাঁ, তো তাহলে এটা দ্বারা কি করা যাবে, পাইপের চাপ পরিমাপ করা যাবে, পাইপের চাপ পরিমাপ করা যাবে। সো কিভাবে এটা যন্ত্রটা আসলে আসলে কীরকম হয় আগে ওইটা একটু দেখি। যন্ত্রটা মূলত এটার এরকম হয়ে থাকে, এটা যন্ত্রটা ঠিক এইরকম হয়ে থাকে। ওকে, এরকম হয়ে থাকে। ওকে, সো এটা আমাদের যন্ত্রটা, এই যন্ত্রটার নাম কি হচ্ছে পিজোমিটার টিউব। ওকে, পিজোমিটার। সো এখানে আসলে যন্ত্রটা কাজ করে কিভাবে একটু প্র্যাকটিক্যালি দেখো, ঠিক আছে, সরি প্র্যাকটিক্যালি তো না, তার মানে প্র্যাকটিক্যালি আসলে ভাবো। হ্যাঁ, ভাবো, এই যে এটা একটা টিউব, এই টিউবে মনে করো এই প্রান্তটা কি করা হয়, এই প্রান্তটা তোমার যদি পানিতে দেওয়া হয়, ঠিক আছে, পানিতে যখন দেয়া হবে বা মনে করো কোনো একটা তরল পদার্থতে আমরা এটা দিয়ে দিলাম, এই প্রান্তটা রাখার ফলে দেখা হবে কি ওইখানে কি করবে,
চাপ তো থাকে, পানির ভিতর তো চাপ থাকে, যত আমি আস্তে আস্তে ঢুকাবো ওইটাকে কি আস্তে আস্তে যত ঢুকাবো এই কর্নারটাকে, ঠিক আছে, সো যত ঢুকাবো তত কিন্তু এই দিক দিয়ে একটু করে চাপ বাড়তে থাকবে, তার মানে পানিটা মনে করো এদিক দিয়ে ভিতরের দিকে উঠতে থাকবে, যত ডুবাবো তত এটাকে আস্তে আস্তে উঠতে থাকবে। সো এটার সাহায্যে মূলত আমার বোঝা যাবে যে মূলত এখানে চাপ কত। সো যদি দেখা যায় যে পানিটা আমার এই পর্যন্ত উঠলো, যদি দেখা যায় পানিটা আমার এই পর্যন্ত উঠলো, তার মানে কি এইখানে চাপ হচ্ছে মূলত এই এতটুকু উচ্চতাই হচ্ছে মূলত এখানে চাপ। কতটুকু উচ্চতা? এতটুকু উচ্চতা। তাহলে এতটুকু উচ্চতাই মূলত হচ্ছে এখানে চাপ। আমি কিন্তু বলছিলাম যে চাপকে তোমার প্রকাশ করা হয়, তার মানে নির্ণয় করা হয় এই ক্ষেত্রে কি হাইট অফ ওয়াটার, মানে কি পানির উচ্চতা দ্বারা, পানির উচ্চতা অথবা কি তরলের উচ্চতা দ্বারা। এখানে চাপ নির্ণয় করা হয় তরলের উচ্চতার সাহায্যে। কার ক্ষেত্রে? আমাদের যে কি টিউবগুলো বলে এগুলো, তোমার টিউব গেজের ক্ষেত্রে। টিউব গেজের যে মানগুলো আছে আমরা সবগুলো আমরা এই যে হাইট অফ ওয়াটারের সাহায্যে এটা চাপ নির্ণয় করা হয়ে থাকে। ওকে, সো এখন যখন বলবে যে এটা চাপ আমার হাইট অফ ওয়াটারে না, আমার কি ওই কেজি পার বর্গ সেন্টিমিটারে বা কেজি পার তেমনি বর্গ সেন্টিমিটারে বের করো, এগুলো যখন বলবে তখন আমরা কি করব, যে আমরা জানি যে চাপ পি ইকুয়াল হচ্ছে ওমেগা এইচ, যেটা আমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছি। ওকে, ওমেগা এইচ স্মল এইচ দিয়ে ইকুয়াল করব, যেহেতু এটা স্মল এইচ দিছি। তাহলে এখন আমরা কি করব, এখানে আমরা যখন বলবে যে আমার কেজি পার বর্গ সেন্টিমিটারে বের করো, অথবা বলবে কেজি পার বর্গ মিটারে, অথবা বলবে গ্রাম পার বর্গ সেন্টিমিটারে বের করো, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করেই ডান, যেটা বের হবে ওইটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বাট যখন আমার সিম্পল ভাবে দেয়া থাকবে তখন আমরা কি করব, হাইট অফ ওয়াটারের সাহায্যে বের করব। যদি হাইট অফ ওয়াটারের সাহায্যে বের করি, এই ইকুয়াল কি হবে সূত্র, পি বাই ওমেগা। ওকে, এই ইকুয়াল পি বাই ওমেগা, এই সূত্র অ্যাপ্লাই করব। ওকে, অ্যান্ড এই সংক্রান্ত আসলে আমি ম্যাথ আসলে ওরকম ভাবে পাই নাই, ঠিক আছে, এই সংক্রান্ত ম্যাথ আসলে আমি এরকম ভাবে পাই নাই, সো এই কারণে আসলে ম্যাথ আমি করানো হচ্ছে না, জাস্ট সিম্পল ভাবে দেখাই দিলাম আর কি। ওকে, সিম্পল ভাবে এটা দেখাই দিলাম। ওকে, সো পিজোমিটার টিউব এটা জাস্ট সিম্পলি ভাবে দেখাই দিলাম। এখন আমরা তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো আছে, একটা হচ্ছে সরল, তারপরে আমরা ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, সরল অ্যান্ড ডিফারেন্সিয়ালটা আজকে করব আমরা। সরল ম্যানোমিটার অ্যান্ড পিজোমিটার টিউবটা একটু মাথায় রাখুন যে এরকম চিত্র হয়। হ্যাঁ, এখন আমরা করব তোমার সরল ম্যানোমিটার। হ্যাঁ, আর হ্যাঁ, নোট এখানে একটু লেখা লাগবে তোমার। তার মানে পিজোমিটার টিউবের ক্ষেত্রে নোট লিখে নাও যে এর সাহায্যে সব সময় পজিটিভ চাপ নির্ণয় করা যায়। এর সাহায্যে সব সময় পজিটিভ চাপ নির্ণয় করা যায়, নেগেটিভ চাপটা এর সাহায্যে নির্ণয় করা যায় না। তাহলে এর সাহায্যে কি নেগেটিভ চাপ নির্ণয় করা যায় না। ওকে, এভাবে লিখে রাখো। দেন তারপরে আমরা যাব এখন সরল ম্যানোমিটারে। ওকে, সরল ম্যানোমিটার। অ্যান্ড আমি আসলে যখন করছিলাম তখন আমার একটা জিনিসে যেটা ফল্ট হচ্ছিল ম্যাক্সিমাম টাইম হয়েছিল, সেটা হচ্ছে যে আসলে এটা ম্যানোমিটার, আমি এটাকে ন্যানোমিটার ধরছিলাম। ঠিক আছে, ন্যানোমিটার নাম দিছিলাম এটাকে, আমি নাম হচ্ছে ম্যানোমিটার, বাট আমি আসলে সবসময় মোটামুটি নামটা একটু এলোমেলো হয়ে গেছিলো। ঠিক আছে, সো নাম হয়েছে ম্যানোমিটার, আমি কইছিলাম তোমার ন্যানোমিটার। ওকে, সো তোমরা আবার এটা করিও না। সরল ম্যানোমিটার ম্যাথ করব, তবে তার আগে আমরা সরল ম্যানোমিটারটা কিভাবে কাজ করব বা সরল ম্যানোমিটার আসলে ওইটার ক্যালকুলেশনটা কিভাবে করব সেটা আগে দেখব। ঠিক আছে, তারপরে মূলত ম্যাথে যাব না হয়। সো সরল ম্যানোমিটার আসলে আমাদের এর সাহায্যে প্রথমত নোট তোমরা মাথায় রাখবা যে এর সাহায্যে, হ্যাঁ, এর সাহায্যে পজিটিভ ও নেগেটিভ উভয় চাপ পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়। এর সাথে কি করা যায়, পজিটিভ প্লাস নেগেটিভ উভয় চাপ পরিমাপ করা যায়। সো তাহলে এই দুইটা চাপের জন্য, পজিটিভ চাপ এবং নেগেটিভ চাপ উভয় চাপের জন্য আমরা দুইটা
ক্যালকুলেশন এখানে করব, ঠিক আছে। দুইটা আমরা সরল ম্যানোমিটার অঙ্কন করব এবং দুইটাতে কি করব, আমরা একটাতে পজিটিভ একটাতে নেগেটিভ হিসাব করব। ওকে, সো পজিটিভটা কখন হবে নেগেটিভটা কখন হবে সেটা আমরা এই চিত্রের মাধ্যমে বুঝবো। সো আমি এই মাঝে একটা দাগ দিলাম, এই পাশে আমি লিখবো পজিটিভ হিসাব করব, এদিকে নেগেটিভ হিসাব করব। সো তোমরা একটু শিখে রাখবা, হ্যাঁ, যে পজিটিভ কীভাবে হিসাব করে আর নেগেটিভ কীভাবে হিসাব করে। সো আমি দিলাম এখানে পজিটিভ, ঠিক আছে, অ্যান্ড আচ্ছা পজিটিভ নেগেটিভ আমি আগে না লিখবো, আগে চিত্রের মাধ্যমে তোমাদের কাছ থেকে মোটামুটি শুনে নিব যে আসলে এখানে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। ওকে, সো আসলে আমাদের ম্যানোমিটারটা কীরকম হয়ে থাকে সরল, এই যে কিরে আজকে আমার চিত্র দেখে মনে হচ্ছে আমাকে একটু গর্বিত ফিল হচ্ছে, হ্যাঁ, সেই চিত্র অঙ্কন করছি। আর খারাপ হইলো, ঠিক আছে, এটা একটু খারাপ হইলো, এটাকে আবার খারাপ বলিও না, হ্যাঁ, সবগুলো তো আর ভালো হবে না, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কি যে তুমি যদি 4টা বিয়ে করো, তো 4টা বিয়ের কি 4টা বই কি তোমার ভালো হবে না, কোনোটা তো একটু থাকবে, ঠিক আছে। তো এখানে মনে করো তুমি 2টা বিয়ে করছো, একটা ভালো হয়েছে একটা খারাপ হয়েছে, হ্যাঁ, এতটুকুই। ওকে, সো এটা হচ্ছে আমার ন্যানোমিটার, সরল ন্যানোমিটার, সরি আবার ন্যানোমিটার বলতেছি আমি, সরল ম্যানোমিটার, হ্যাঁ, সরল ম্যানোমিটার দুইটা আমার, এখানে একটা এখানে একটা। সো এখন কথা হচ্ছে আমি পজিটিভ একটাকে বানাবো একটাকে নেগেটিভ বানাবো। আচ্ছা সরল ম্যানোমিটারটা কাজ করে কিভাবে সেটা আমাকে জানতে হবে। আচ্ছা সরল ম্যানোমিটারকে মূলত আমার ইউটিউবে বলা যায় ইউটিউব, হ্যাঁ, এটা আবার ওই ওই ইউটিউব না, ঠিক আছে, ওই ইউটিউব না, এটা হচ্ছে ইউটিউব, হ্যাঁ। সো এখন কাজ করে কিভাবে, সো এইটা হচ্ছে আমার সরল ম্যানোমিটার। এই প্রান্তটা প্রথমত আমার একটা পাইপ থাকে, ছোট একটা পাইপ মনে করো, বা অন্য কোনো কিছু থাকতে পারে। এই প্রান্তটাকে আমার কি করা হয়, একটা চলন্ত পাইপ, তার মানে পাইপ মনে করো পানি প্রবাহিত হচ্ছে, এদিক দিয়ে কি হচ্ছে মনে করো এই পাইপের ভেতর দিয়ে কি হচ্ছে পানি প্রবাহিত হচ্ছে, আমি এইটার এই কণাটা, ঠিক আছে, আমি এর সাথে কানেক্ট করে দিলাম। কি করলাম, এই যে ন্যানোমিটার আছে সরল ম্যানোমিটার এর এই প্রান্তটা আমি কি করলাম এর সাথে এই পাইপের সাথে এইখানে মনে করো কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার ফলে এখানে কি হবে, এখন আমার চাপ প্রবাহিত হবে, ঠিক আছে, সরি চাপ প্রবাহিত হচ্ছে, চাপ পরিমাপ করা যাবে এখানে। ওকে, এখানেও ঠিক সেম। এখন এইখানে ভাই একটা বিষয় থাকে কি যে এখানে চাপ পরিমাপ করতে সাহায্য করে এমন একটা তরল পদার্থ এখানে দেওয়া হয় উভয় ক্ষেত্রে। ওকে, উভয় ক্ষেত্রে আমার কি করা হয়, চাপ পরিমাপকে সাহায্য করে এমন একটা তরল পদার্থ দেওয়া হয়ে থাকে। সেটা হচ্ছে কি, সেই তরল পদার্থটার নাম হচ্ছে তোমার পারদ, ঠিক আছে, পারদ, যার আপেক্ষিক গুরুত্ব কত, আপেক্ষিক গুরুত্ব এস ইকুয়াল হচ্ছে 13.6, এটা টোটালি মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, যার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে টোটালি 13.6, এটা মুখস্থ রাখতে হবে তোমাদের। সো এখানে আমি কি বললাম যে এখানে আমার পাইপ আছে, সো এদিক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো আমার প্রথমত এই অবস্থায় মনে করো, ঠিক আছে, মনে করো এই অবস্থা পর্যন্ত, ঠিক আছে, পারদ দেয়া আছে, এখানে কি আছে ভাই, পারদ আছে, এন্ড এইখানে কি আছে, পানি আছে। সো পানির প্রেসারটা আমার হচ্ছে কিরকম, যে পানির প্রেসারটা আস্তে আস্তে কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, বা এখানে লাগে দেওয়ার সাথে সাথে পানি কি হচ্ছে এদিক দিয়ে প্রবেশ করতেছে, প্রবেশ করে কি করতেছে, এই যে পারদের যে স্তরটা আস্তে আস্তে নামাই দিচ্ছে, নামাই দিয়ে পারদের স্তর আমার এইখানে নিয়ে আসলো এবং পানি আমার এই পর্যন্ত জায়গা দখল করে নিল। কি বললাম, পারদের স্তর আগে এইখানে ছিল, পর কি করলো, পারদের স্তরটাকে এই পানি চাপ দিয়ে নিচে নামাই দিল, তো এই পাশে যখন নামবে তখন এই পাশে আবার উঠবে না, হ্যাঁ ভাই, এই পাশে মনে করো এই বরাবর উঠলো, বা আরও একটু দিলাম, মনে করো এই বরাবর উঠলো, হ্যাঁ, এই বরাবর উঠলো, এটা কি উঠলো বলো তো, এটা উঠলো পারদ। তো পারদটাকে আমরা এইভাবে মনে করে চিহ্নিত করে নিলাম, সে দুটাকে তো একটু আলাদা করে নিতে হবে। তো এই যে দেখো পারদটাকে আমরা এইভাবে চিহ্নিত করে নিলাম। আগে পারদের লেভেলও কিন্তু ঠিক ছিল,
পরবর্তীতে এই পানির এখানে পাইপের পানির প্রেশারটা একটু বেশি হওয়ার কারণে কি হলো, পারদ দেখো দূরে সরে যাচ্ছে। ওকে, পারদটা দূরে সরে যাচ্ছে। তো আমাদের আগে লেভেলটা ছিল এরকম, আগে লেভেলটা ছিল আমার এরকম, পরবর্তীতে কি হয়ে গেল, পারদ আমার এপাশে ডানে চলে গেল, অ্যান্ড বামে কি টোটাল জায়গাটা দখল করলো আমার পানি। তাহলে এখানে দেখো তো আমার পানির চাপটা বেশি হলো না কম? হ্যাঁ ভাই, পানির চাপটা এখানে আমার বেশি হলো। কি হচ্ছে, এখানে পানির চাপটা আমার এখানে বেশি হয়ে গেছে, পানির চাপটা এখানে আমার বেশি হয়েছে। তাহলে যখনই তোমার পানির চাপ এরকম বেশি আসবে তখনই এটাকে আমরা দিব যে এটা হচ্ছে পজিটিভ প্রেশার, এটাকে আমরা নাম দিব পজিটিভ প্রেশার। ঠিক আছে, বাম পাশে যখন তুমি এই যে ডেটাম লাইন, এটাকে নাম দিবা কিন্তু ডেটাম লাইন। ঠিক আছে, এটাকে আমি নাম দিই, এটা হচ্ছে ডেটাম লাইন। ডেটাম লাইন, ডেটাম লাইনের বামে, এটা ডেটাম লাইন, এর বাম পাশে যদি আমি পানি ছাড়া, ঠিক আছে, পানি বা যে তরল পদার্থটা আছে ওই তরল পদার্থ ছাড়া যদি অন্য কোনো তরল পদার্থ না থাকে, তাহলে এখানে বুঝতে হবে যে এখানে এটা হচ্ছে আমার পজিটিভ প্রেশার। ওকে, এবং এই পজিটিভ প্রেশারের কারণে কিন্তু দেখো পারদ আমার উপরে উঠে গেছে। ওকে, দেন ঠিক সেম আমি এই পাশে একটা কাজ করি যেখানে মূলত আমার কি হচ্ছে, চাপ একদমই নাই বলা যায়। তো এখানে আমরা কি করলাম, একটা পাইপের সাথে সংযুক্ত করলাম, বাট এখানে পানির চাপ খুবই কম। ঠিক আছে, পানির চাপ খুবই কম। সো এখানে যে পানির চাপ আছে, ঠিক আছে, এই পানির চাপটা এতটা কম যে মূলত আগে মনে করো আমার পারদ স্তরটা মনে করো এরকম ছিল। ঠিক আছে, এখানে আমার কি ছিল, এই বরাবর মনে করো আমার পারদ আগে ছিল। দেন যখন কানেক্ট করছি তখন দেখা যাচ্ছে কি এই পারদে মূলত এই পানিকে চাপ দিচ্ছে, কি এমনিতে থাকার কথা না, বাট এই পারদ এখানকার পানিকে চাপ দিচ্ছে, এখানে যে পানি আছে এই পানিকে চাপ দিচ্ছে। চাপ দিলে এই পারদ উপরে উঠে আসবে না? হ্যাঁ, তাহলে এই দিক দিয়ে একটু নিচে নেমে যাবে। এদিক দিয়ে কি করলো, পানিকেই চাপ দিচ্ছে পারদ। তাহলে যখন এরকম হবে, ঠিক আছে, যখন এরকম হবে তখন এটাকে আমরা দিব নেগেটিভ প্রেশার, নেগেটিভ প্রেশার। ওকে, এন্ড এখানে ডেটাম লাইন কোনটা ধরবা, ডেটাম লাইন ধরবা ঠিক নিচে যেটা থাকবে। ঠিক আছে, নিচে যে পারদের স্তরটা থাকবে সেই বরাবর তুমি সব সময় ধরবা যে এটা হচ্ছে ডেটাম লাইন। ওকে, তাহলে ডেটাম লাইন কোনটা, এই যে এটা। ওকে, দেন এরপরে আমাদের কাজ হচ্ছে মূলত চিহ্নিত করা, এরপরে কাজ হচ্ছে চিহ্নিত করা। তো এখন চিহ্নিত করবো কিভাবে, তুমি যদি একটু লক্ষ্য করো এপাশে কিন্তু দেখো বাম পাশে কোনো পারদ নাই, দেখছো এর উপরে বাম পাশে কোনো পারদ আছে নাই, আবার এর উপরে বাম পাশে পারদ আছে, হ্যাঁ আছে, এই জন্য এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তো এখন এগুলোকে চিহ্নিত করতে হবে ঠিক এভাবে, যে আমার এটা যেহেতু একটা পাইপ, ঠিক আছে, এটা একটা পাইপ, তো এর একটা প্রেশার থাকবে নিজস্ব। ঠিক আছে, এই প্রেশারটাকে আমরা কি করলাম, এইচ এ ধরলাম বা এইচ ধরলাম মনে করো জাস্ট, এই পাইপের প্রেশার কি এইচ। দেন আমি কিন্তু বলছি এখানে কিন্তু প্রেশার নির্ণয় করা হয় কি আমার হাইট অফ ওয়াটার, মানে কি পানির উচ্চতার সাহায্যে। তো এইটা হচ্ছে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম। দেন এরপরে এই বরাবর এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা উচ্চতা আছে না, পানি কিন্তু এটা টোটালি, এইটাকে আমরা দিলাম H1। ওকে, দেন এরপরে দেখো এইখান থেকে শুরু করে এই বরাবর একটা উচ্চতা আছে না পারদের, এটাকে আমরা নাম দিলাম H2। দেন এরপরে দেখো তো এইখানে এটা কি একটা তরল পদার্থ না, এখানে পাইপের ভিতর যে আছে তরল পদার্থটা, এটা তো একটা তরল পদার্থ, যে কোনো তরল পদার্থ হইতে পারে, এটা পানি, এটা হতে পারে তোমার একটা তার মানে তেল। ঠিক আছে, তবে পারদ ব্যতীত, ঠিক আছে, পানি, তেল অথবা তোমার অন্যান্য যে কোনো তরল পদার্থ হইতে পারে। তো যে কোনো তরল পদার্থ হইলে তাহলে অবশ্যই তার আপেক্ষিক গুরুত্ব আছে, আর আপেক্ষিক গুরুত্বতে কি দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা। সো এই তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব আমরা কি দ্বারা প্রকাশ করছি, S1 দ্বারা। দেন এটা আমরা কি নাম দিছি, এটার H2, এই উচ্চতার নাম দিছি H2। এন্ড এখানে কার উচ্চতা, এটা হচ্ছে তোমার পারদের উচ্চতা। সো পারদের আপেক্ষিক গুরুত্ব কত, S2, পারদের আপেক্ষিক গুরুত্ব S2, এবং S2 এর মান তো আমরা জানি, S2 এর মান কত জানো, 13.6। ওকে, 13.6। ওকে, সো এটা আপাতত মনে রাখার দরকার নেই, এখন ম্যাথের সময়টা লাগবে। ওকে, সো এইগুলো আমরা এভাবে চিন্তিত করলাম। এখানেও যাই, এটা পাইপ, তো পাইপে যে পানি আছে সেই পানির চাপকে আমরা এই দ্বারা প্রকাশ করলাম। দেন এরপরে এইখান থেকে শুরু করে এইখান, ঠিক আছে, এখান থেকে এই যে পারদের এই উপরিতল পর্যন্ত এটাকে আমরা উচ্চতা দেই H1, অ্যান্ড এখানে যে তরল আছে সেটার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে S1। অ্যান্ড দেন এরপরে আবার দেখো এইখান থেকে এই বরাবর একটা উচ্চতা আছে
যেটা হচ্ছে আমার H2, যেটা হচ্ছে H2। অ্যান্ড দেন এখান থেকে আচ্ছা আর তো নাই এপাশে, এপাশে আর কোনো আছে উচ্চতা না, সব এপাশে আছে, বামে সব, ঠিক আছে, সবগুলো আমাদের কোথায়, বামে আছে। সো মোটামুটি এইটাই। ওকে, তার মানে আর কোনো কোনো কিছু এখানে চিহ্নিত করার নাই। সো তাহলে এখন আমি এই জায়গায় যে বিষয়টা একদম টোটালি মুখস্থের মতো রাখবো সেটা হচ্ছে কি, যে আমার এই যে ডেটাম লাইন আছে না, এই যে ডেটাম লাইন, এটা কিন্তু এই যে জেড জেড এটা একটা ডেটাম বা একটা উপাত্ত। সো এই উপাত্ত রেখার উপরে, উপাত্ত রেখার উপরে বামে যে অংশ আছে সেই অংশের যে চাপ আমাদের, এবং ডানে যে অংশ আছে সেই অংশের চাপ আমাদের সর্বদা কি হবে, সমান হবে। বামে যে অংশ আছে সেই অংশের চাপ এবং ডানে যে অংশ আছে সেই অংশের চাপ সর্বদা আমাদের কি হবে, সমান হবে। এই বিষয়টা তোমাদের মুখস্থ রাখতে হবে। ওকে, তো তাহলে আমাদের কি হচ্ছে, জেড জেড ডেটাম তলের, ডেটাম তল বরাবর, ঠিক আছে, বামে চাপ ইকুয়াল ডানে চাপ। এখানেও আমরা ঠিক সেম কথা লিখবো, জেড জেড বরাবর, ঠিক আছে, জেড জেড বরাবর ডেটাম তল বরাবর বামে চাপ ইকুয়াল ডানে চাপ। ওকে, সো এটা যখন বুঝবা তখন কিন্তু আসলে পরেরটা আসলে সুবিধা হবে অনেকটা, ঠিক আছে। সো এখানে বামে চাপ কি কি, বামে, সো ডেটাম তল এই বরাবর এর বামে আছে কি, প্রথমত এই যে পাইপটা আছে এই পাইপটার একটা চাপ পাইছি সেটা হচ্ছে এইচ, এইচ, ঠিক আছে, এইচ প্লাস আরও চাপ আছে এখানে, এই জন্য প্লাস দিলাম, ঠিক আছে। বামে চাপ প্রথমত পাইপের চাপ একটা আছে এইচ, দেন এরপরে এখানে একটা তরল আছে না, তরল আছে কিন্তু, এই তরলটার চাপ কি আমার H1, এই তরলটার চাপ কি H1। চাপ মানে কিন্তু আমরা যে পি জানি, বাট আমরা কি বলছি এখানে চাপ হচ্ছে তোমার কি হাইট অফ ওয়াটারের সাহায্যে, তাহলে এখানে চাপ কি আমার H1, H1 হচ্ছে এখানে আমার চাপ। বাট ভাই একটা সন্দেহ আছে, সেটা হচ্ছে কি যে বা একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি আমরা যখন প্রথম অধ্যায় পড়ছিলাম আমরা সূত্র জানতাম কি চাপের P ইকুয়াল ওমেগা এইচ, এটা কার ক্ষেত্রে, পানির ক্ষেত্রে। বাট পানি ব্যতীত যখন অন্যান্য আমার তরল পদার্থগুলো আসতো তখন আমরা কি করতাম, ওমেগা এস এইচ, ওমেগা কি করতাম এস এইচ, তার মানে এস একটা যুক্ত করে দিতাম, পানি ব্যতীত অন্য কোনো তরল পদার্থ হলো এস আমরা যুক্ত করে দিতাম। সাপের মতো লাগে পাইপগুলো, হ্যাঁ ওইটাই ধরে নাও, ঠিক আছে, সাপে ধরে নাও যে সাপটা আমার এরকম ভাবে আছে, ঠিক আছে। তো তোমার এটা কি সাপের মাথা লাগতেছে রে, সাপের মাথা এরকম গোল হয়, ঠিক আছে, গোল এরকম হবে, ফেনাটাও তো দেখা যাচ্ছে না সাপের, হ্যাঁ। আচ্ছা তাহলে আমি যেটা বললাম যে এখানে এটা দ্বারা যেটা বোঝাতে চাইলাম যে পানির ক্ষেত্রে আমার পি ইকুয়াল ওমেগা এইচ ছিল, বাট যখনই মূলত অন্য কোনো তরল পদার্থ আসবে তখন আমার সাথে এস যুক্ত হয়, এস, তার মানে আপেক্ষিক গুরুত্বটা যুক্ত হয়। তার মানে এইখানেও আমরা যখন ক্যালকুলেশন করব তখন মূলত আমার আপেক্ষিক গুরুত্ব যুক্ত হবে, কেননা আমি এই তরল পদার্থ যেটা আছে এখানে যে তরল পদার্থটা আছে এটার আমি জানি না যে এটা পানি নাকি অন্য কিছু। যদি পানি হইতো তাহলে আমি 1 বসাই দিতাম, বাট এটা আমি জানি না যে এটা অন্য কোনো কিছু হইতে পারে আবার পানিও হইতে পারে। ওকে, সো এখন যেহেতু জানি না তাহলে আমি কি করব, এর সাথে আপেক্ষিক গুরুত্ব গুণ দিব, ঠিক আছে, এর সাথে আপেক্ষিক গুরুত্ব গুণ দেবো, H1 S1, ঠিক আছে। তার মানে একটা বিষয় এখানে তুমি যদি লক্ষ্য করো, ঠিক আছে, এখানে জাস্ট এই পাইপ যেগুলো আছে এই পাইপের চাপটা জাস্ট আমার এইচ দ্বারা, তার মানে একটা সংখ্যা, তার মানে একটা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, বাদ বাকি সকল চাপগুলো তোমার দুইটা অক্ষর, একটা হচ্ছে তোমার এই উচ্চতাটা অ্যান্ড আরেকটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, উচ্চতা আপেক্ষিক গুরুত্ব সবগুলোর সাথে গুণ হবে। ওকে, দেন এরপরে দেখো H1 S1 যুক্ত হইলো, দেন এরপরে আরো বামে আছে, দেখো তো ডেটাম লাইনের উপরে বামে আরো কিছু আছে নাই, দেন এবার ডানে আছে, তাহলে ইকুয়াল দিলাম, ডানে কি আছে H2 অ্যান্ড এটার কি আপেক্ষিক গুরুত্ব আছে, তাহলে আপেক্ষিক গুরুত্ব গুণ হবে, ডান। ওকে, দেন তাহলে এরপরে আসলো কি আমাদের এইচ, তার মানে এর যেহেতু চাপ, তার মানে এই পাইপের যেহেতু চাপ বলছে, তো এইচ ইকুয়াল কি হবে, এটা প্লাস আছে ওইদিকে মাইনাস হয়ে যাবে, H2 S2 মাইনাস H1 S1। তো এইটাই হচ্ছে মূলত আমার কি
পজিটিভ প্রেসারের ক্ষেত্রে চাপ নির্ণয়ের ফর্মুলা। পজিটিভ প্রেসারের ক্ষেত্রে চাপ নির্ণয়ের ফর্মুলা, এটা হচ্ছে কি আমাদের পজিটিভ প্রেসারের ক্ষেত্রে চাপ নির্ণয়ের ফর্মুলা। ঠিক সেম। এখন আমরা ওই পাশে যাই। এই পাশে যখন আসবো, ডেটাম লাইনের উপরে ডান পাশে কিছু আছে নাই, তার মানে জিরো, আন্ডা আন্ডা, ঠিক আছে, আন্ডা। দেন এরপর আসলো কি, বামে দেখো সবগুলো আছে। সো প্রথমত পাইপের একটা চাপ আছে যেটা হচ্ছে এইচ, তারপরে প্লাস লিখলাম। দেন এরপরে এতটুকু দেখো আমার কি আছে, অন্য একটা তরল পদার্থ, আর নিচেরটা তো আমাদের কি আছে, পারদ। তো এতটুকুর জন্য আমাদের দেখো তো যে কি বলে হাইট অফ ওয়াটার কত, H1। আবার এতটুকুর ফির কি আছে এটা জানো, কি বলে আপেক্ষিক গুরুত্ব আছে, তাহলে এর সাথে আপেক্ষিক গুরুত্ব গুণ হবে। দেন প্লাস আবার নিচেও এতটুকু আছে, সেটা কি H2, এবং H2 এরও কিন্তু আপেক্ষিক গুরুত্ব আছে, সেটা কি আমার S2। S2 ইকুয়াল, ডানে তো কিছু নাই তো জিরো। তো এখন এখানে কার মান বের করা লাগবে, H ইকুয়াল কি হবে আমাদের, সবগুলো মাইনাস হয়ে যাবে অবশ্যই গেলে, তাহলে মাইনাস আমরা H1 S1 প্লাস H2 S2, তাহলে মাইনাস সবগুলো হয়ে যায়, তো মাইনাস কমন নিয়ে এটা আসলে আর কি, ঠিক আছে। সো এখান থেকে যদি একটু তুমি পর্যবেক্ষণ করো, সো এখানে দেখো মানটা যেটা আসছে সেটা হচ্ছে পজিটিভ, আর এইখানে তুমি যদি একটু দেখো মানটা আসছে তোমার নেগেটিভ। ওকে ওকে, সো তুলো না।